পাবলিক যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে জটিল থেকে জটিলতর একটা সমস্যা। সেটা হচ্ছে খুব মানে বলতে পারো একটু ভয়েরই ব্যাপার। পিত্তনালীটা ওর ডাইলেটেড হয়ে রয়েছে। একটা নর্মাল সুস্থ মানুষের যতটা থাকে তার থেকে পাপড়ির অনেকটাই বেশি রয়েছে, ওটা ফুলে রয়েছে। একটা বড় অপারেশন করতে হবে, তাহলে বড়সড় অপারেশনের ব্যাপার। তাহলে ওই পিত্ত নালীগুলো সমস্ত কেটে লিভারের সঙ্গে একটা ডাইরেক্ট সেটিং করতে হবে, যেটা একটা বেশ বড় অপারেশন করবে বলে। হ্যাঁ, আমাদের যেটা বোঝালো, যেটা শুনে প্রচন্ড ভয় লাগছে। এই দেখো আমাদের পুষি, অনেক দিন পর আজকে পুষিকে তোমরা ব্লগে দেখতে পাচ্ছ। আগে তো প্রত্যেক দিন পুষি থাকতো, ওই পুষি ছাড়া কোনো ব্লগই হতো না, তাই না বলো? পুষি পুষি কী হয়েছে পুষি? এই দেখো আমাদের ছোট্ট পুষি এখন কত বড় হয়ে গেছে। তোমরা কি ওদের মিস করো? কে কে পুষিকে মিস করো একটু কমেন্ট করো তো। ছোট্ট পুষি, ছোট্ট পুষি, ছোট্ট পুষি। তুমি কি করছো? মানে টাইমটা চলে গেল, রোদের তাপটা এখন নেই, কিন্তু কাজটা হবে। আর ঘরে ছড়িয়ে দিলে শুকিয়ে যাবে, সময় হয়ে ওঠেনি। তারপরে মাকে নিয়ে আজকে ইউএসজি সেন্টারে গিয়েছিল তোমার দাদা ভাই, সবাই আজকে একটু বেশি রকম ব্যস্ত ছিলাম তো, সেটাই। তারপরে এখনকার ওয়েদার বোঝোই, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। ঠিক আছে, জামা কাপড় কেচে নাও তাড়াতাড়ি। আজকের ওয়েদার হালকা হালকা মেঘলা, এদিকে একটু আলো আছে কিন্তু মেঘলা, এদিকটা মেঘলা, বৃষ্টি হয়নি। দেখা যাক বৃষ্টি হয় কিনা। রোদ ওঠেনি। দুটো প্যান্ট আমি এখানে নেড়ে দিয়েছিলাম, কারণ জায়গায় জায়গায় একটু ভিজে ভিজা ছিল। তো দেখি শুকিয়ে যাক, তারপর একবার আয়রন করে নেবো। বসি বসি। এটা কি? এটা সোনামার জন্য কিনেছিলাম। তো আমি চাইছিলাম যে একদম কটনের হবে না, পাতলা কটনের, সেইগুলো, কিন্তু সেগুলো পেলাম না। এগুলো হচ্ছে যেটাকে আমরা, সেগুলো তো বাড়িতে বানানোই যায়। বানানো যায়, বানালেও তবুও সে বানানো যায়, কবে বানানো হবে না হবে। তো ওগুলো আমার ইচ্ছা ছিল, তাহলে বাড়িতে সোনামাকে লাঙ্গলগুলো পরিয়ে রাখতাম। প্যান্টে একটা গার্ডার থাকে, ইলাস্টিক থাকে, তো সেই জন্য দাগ হয়ে যায়। তো কটনেরগুলোকে পেলাম না আমাদের এখানে দোকানে, অনলাইনে পাওয়া যেতে পারে। আর এগুলো সেই টাওয়ালের মতো, তো গরমের দিন তো ওই জন্য। রাত্রে এসি বেশি চললে রাত্রে তোকে প্যাম্পার্স করি সবাই। আর এটা একদম পরিষ্কারই আছে, তো এটাকে আমি বাড়িতে কেচে নিয়েছি। চলো এটাকে এখন সোনামাকে পরাবো, দিন কেমন লাগে। মানে আমার যখন একদম মানে হয়েছিল, তখন মাসিরা যে লাঙ্গটগুলো বানিয়ে দেয়, ঠিক সেই রকমই। কি সুন্দর করে বানায়, লাগে দেখতে পাচ্ছি। আমার ডিজাইনও করে দেয়। এটা কে কথা বললো জানো? আমার সোনামা। কেন জানো? শুধু ওর মাকে দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি না তাই। আর এই দেখো সোনামা কি করছে। এই যে আমার সোনা মাম্মা, তোমাকে দেখাচ্ছিলাম মাম্মা, তোমাকে দেখাচ্ছিলাম না, তাই তুমি ডাকলা যে এই যে এইদিকে আমি, তাই মাম্মা? ও মাম্মা, তাই মাম্মা? আমার সোনা বাবা কই? ও বললেই ও হাসবে। আমার সোনা মামা। আরেকটু সুন্দর হাসিটা আরেকবার দেখি। হ্যাঁ, দেখবো আমার সোনা মাম্মার লাঙ্গল। হ্যাঁ। দেখো, টাডাং 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 টাডাং। ওরে এরকম করে ঘুরে দেখাচ্ছে। চোনা মামা, চোনা মামা, আমার চোনা মামা কই? সোনা মামা লাঙ্গট পড়েছে। সোনামা খেলছে এখন। কি খবর? কতদূর হলো? খিদে তো পেট চুচি করছে। আমার প্রিয় খাবার রান্না করছে। এটা আমার খুব প্রিয় একটা খাবার, কারণ এর মধ্যে ভেজিটেবল রয়েছে তাই, আর তাছাড়া গন্ধটা হেভি লাগে। তার থেকে বড় কথা ওর মধ্যে ডিমের ভুজিয়া রয়েছে তাই। এখন আমি রান্না করছি ভেজিটেবল, ডিম দিয়ে ভাত,
ফ্রাই আর কি, ভাত ভাজা করব। এর আগের দিনও করেছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। আমি তো বিশাল ও খেয়েছিলাম। সব থেকে বেশি খেয়েছে, আমি, বাবা, মা, ভাই। আর মা ভাইয়ের জন্য রেখেছে, তা সেখান থেকে একজনের খাবার আবার পরে চুরি করে খেয়ে নিয়েছে। এত মানে সব থেকে বেশি ওকেই দিয়েছি, তা ওর পেট ভরে না, মন ভরে না। আর এখানে দেখো কি করেছি একটু বলো তো। ও এর মধ্যে বিনস, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ডিম দেবো, এটা ভাজা হয়ে গেছে। আর যেহেতু উনুনে যখন বানাতাম অনেক উনুনের আগুনটা তো অনেক বেশি থাকে, কড়াইটা বড় থাকে, তাই সবজির মধ্যে ভাত দিয়ে ভাজা করলে খুব ভালো হয়। আর এখানে তাহলে ভাতটা ভাজা হতে সময় লাগবে, অনেকটা ভাত আজকে করছি। ভাই খাবে, মানে আমরা সবাই খাবো, শুধু বাবা নেই এখন, সেই কারণে। ভাইয়েরও এক্সাম ছিল, আসলো কেবল, তো সাদা ভাত রেখে দিয়েছিলাম, বললো তাহলে আমি ভাত ভাজাই খাবো, বলি ভাত ভাজাটাই করো। তো সেই জন্য আরও ভাত বেশি করে অ্যাড হয়ে গেল, তাই ভাতটা একটু সবজিটা নামিয়ে ভাতটা আগে একটু ভাজা করে নেবো, তাহলে পরে ভাজতে মানে ভাজাটা ভালো হবে আর কি। আর যত বেশি ভাজা হবে না ভাতটা, তত বেশি টেস্টি হয়। আর শক্ত শক্ত হয়ে যায়, তবে যত ভাজা হবে প্রবলেমও বেশি হবে, কারণ হজম হতে সমস্যা হয় সেটা বেশি শক্ত হয়ে গেলে। তো যতটা টেস্টের জন্য এবং সেরকম ভাবেই করবো। ওকে ওকে, ঠিক আছে চলো। এর মধ্যে এখন ডিম দিয়ে দেবো, এটাও কাট করতেছে। বাহ বাহ, এবার স্টার্ট করে দিই সবাইকে। একদম একদম খিদে পেয়েছে, খেয়ে নি। ভাতটা ভাজা করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তুমি কি আর রাতে খাবে? না না, ও তো অনেকটা খেয়েছে, তাই ওর হয়তো রাতে আর খিদে পাবে না। তো ভাই আমি একটু খেয়েছি, মার জন্য একটু রেখেছিলাম, তো মা খেলো না, আমার ভালো লাগছে না সেই কারণে। আর রাত্রিবেলা সেদ্ধ টেদ্ধ ভাত করলেই হয়ে যায় আর কি। তো আর ডিমের তরকারিও রয়েছে, দুপুরবেলা ডিম ডাল রান্না হয়েছিল। তো তারপরে থালাগুলো মেজে রাখলাম, কারণ অনেকগুলো থালা নষ্ট হয়ে গিয়েছিলো ওটা করতে গিয়ে। আর তোমাদের সঙ্গে এখন কিছু জিনিস শেয়ার করব। এর আগের দিন তোমাদের দাদাভাই গিয়েছিল আমার রিপোর্ট দেখাতে ডাক্তারবাবুকে। তো সেখান থেকে কৃষ্ণনগর থেকে আসার পথে স্মার্ট বাজার থেকে কিছু জিনিস কিনেছিল। তো আমাদের এখানে তো নেই, অনেক মানে ওখানে গেলে অনেক প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আনা যায়, খুব মানে খুব ভালো হয়, কিন্তু আমাদের কাছাকাছি নেই, যেহেতু কৃষ্ণনগরে রয়েছে সেই জন্য সম্ভব হয় না আর কি। তো সবার আগে দেখাই, এ দেখো নিমাইল, এটা কিনেছে, এটা 1 লিটার নাকি, না না 75 ml। আর তারপরে এই যে কমফোর্টটা এনেছে, ছোটটাই এনেছে। এটার গন্ধটা ভালো লাগছে, কিন্তু মাঝে মাঝে না তাও আবার কেমন যেন লাগছে, মানে অনেকক্ষণ সারা বাড়ি যখন হয়ে যাচ্ছে তখন বিরক্ত লাগছে। হ্যাঁ ঠিক বলেছ, যখন কারণ সেরকম মানে কাপড়গুলো কেচেছি, ওগুলো বারান্দা যখনই যাচ্ছি গন্ধটা পাচ্ছি, তো বেশি বেশি পাচ্ছি, তখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ড্রাই হয়ে যাবে। লাইট হবে তাহলে ঠিক হ্যাঁ, আছে। আমার তুমি মনে হয় বেশি দিয়ে ফেলেছো, একটুখানি কম দিতে হতো। আরো কম দিয়ে দেখবো, আমি তো এটা হালকা করে দিয়ে দেখবে একটু। হ্যাঁ লাইট মানে সারা বাড়ি বাইরে গেলে মম করছে, মামা বলছে। আর ওর জন্য আরো এত গন্ধ পেতে পেতে আরো অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগছে, ঠিকই বলেছো। আর এই যে এই শেকারটা, এটা শেকার বলে? শেকার বলে না, না এটা মানে শেকার না, এটা কি বলে? এটা শেকার না, মানে শেকারই বলে। শেকার এরকমই হয় কিন্তু অন্যরকম হয়। এটাকে কি মানে একটা বলে, শেক খাওয়ার পাত্র। তো এই যে বেশ এটা সুন্দর। শেকারই বলতে পারো। আচ্ছা এইটা যেহেতু এইটা কেন দিচ্ছি তাহলে পরে, যদি এইটুকুই থাকে? জানি না। কিছু রাখার জন্য দিয়েছে? না না, এটা মনে হয় বাটি, এক্সট্রা কিছু। হ্যাঁ, টিফিন ক্যারি, টিফিন রাখার জন্য এটা দিয়েছে, আর এটা জল খাওয়ার জন্য দিয়েছে। টিফিনটা খেয়ে জল খেয়ে নিও একসঙ্গে, সেট। না না, ইয়ার কি হচ্ছে এখন? না গো, ইয়ার কি হচ্ছে? এটার মধ্যে কিছু হেলদি ড্রাই ফ্রুটস রাখতে হবে, তাই তো? হ্যাঁ, আর তুমি এটা কেন কিনেছো? জিম জয়েন করতে ইয়েস। চাও? পার্থ
মানাচ্ছে না, কারণ আমার হচ্ছে অপারেশন নাহলে এতদিন আমি জিম জয়েন করে ফেলতাম। অনেক ছোটাছুটি করতে হচ্ছে, আগে আমার সুস্থ হয়নি, এই যে এটা এরকম। তো ভিতরে এটা রয়েছে, এটার মধ্যে এটা খুলো, এটা বের আর করো। স্মার্ট বাজারে কিন্তু অনেক ডিসকাউন্টে অনেক কিছু পাওয়া যায়, অনেক কম প্রাইসে। এই যে একটা স্প্রিং টাইপের রয়েছে, হ্যাঁ, এটা ভিতরে যখন কিছু ধরো একটা দিলে, হ্যাঁ ধরো গ্লুকন্ডি দিলে বা কিছু একটা দিলা যেটা গুলাতে সুবিধা হবে, তো ওটা ভিতরে নিয়ে যখন ঝাঁকাবা তখন ওটাতে মানে সুবিধা হবে গুলাতে। এমনিও বলে দেবো, ওটার আমার একটা জিনিস থেকে হাসি পাচ্ছে, কারণ আমি ভিডিও করছি, সোনা মাথা আমাদের দাদা ভাইয়ের কোলে বসে রয়েছে, ও জাস্ট দেখছে আমরা কি করছি। তো এটা একটু দেখাও ওকে। এই যে এরকম করে বসে রয়েছে সোনা মা বাবার কোলে। তোমরা কি ওর একটু আওয়াজ পেয়েছো? আমার লক্ষ্মী মা, এটা একদম শান্ত মা। এতক্ষণ ধরে আমরা ভিডিও করছি, ওর কি একটা আওয়াজ পেয়েছো? অস্তিত্ব পেয়েছো যে এখানে আর একজনা রয়েছে, তাও আবার একটা বাচ্চা তাও বেবি। আমি ওকে কোলে করে নিয়ে এরকম বসে আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে ও কোলে করছে। ও হ্যাঁ, শুধু দেখছে, একবার মাকে দেখছে, একবার মোবাইল ডিসপ্লেতে দেখছে। আমার লক্ষ্মী মা, আজকে আবার এটা আমার আরেকটা জিনিস- লক্ষ্মী মা, আমার লক্ষ্মী ছোনা আমার। আরেকটা জিনিস দেখে আজকে অবাক হয়েছি, সেটা হচ্ছে আমি আজকে হঠাৎ করে দেখি কি যে আমি একটা কাজ করে দিয়ে বাইরে কোথাও না গেছিলাম বলো, হুম। ও মাকে নিয়ে ইউএসজি করতে গেছিলাম। হ্যাঁ, তো এসে দেখি সোনা মা পাপড়ির কোলে বসে রয়েছে আর পাপড়ি এডিট করছে, আর ও কোলে বসে বসে এডিট দিচ্ছে, মানে সেই লাগছে দেখতে। আমার সোনা মাম্মা, আমার লক্ষ্মী মাম্মা। আর একটা জিনিস সেটা হচ্ছে এই টিস্যুগুলো, এই দেখো এই সাদা টিস্যুগুলো, এই টিস্যুটা যে ভীষণ ভালো। আমরা এর আগেও স্মার্ট বাজারে গেছিলাম, তখন কিনে নিয়ে এসেছিলাম 2-3টে। এটা একটু মোটা, এটা খুব ভালো টিস্যুটা। হ্যাঁ, মোটা মানে বিশালই ভালো। আর অনেক রকমের হয়, এটা কিন্তু যেগুলো dry পাতলা tissue। কাগজের মতন না, সেগুলো ভালো না, মানে পাতলা একদম। ওটা অর্ডিনারি মালের, ব্র্যান্ডেড না, এটা তো ব্র্যান্ডেড, এটা হোয়াইট কিং। আমাদের এখানে না বেথুয়াতে এই টিস্যুগুলো পাই না, অনেক জায়গায় খুঁজেছি পাই না। স্মার্ট বাজার থেকে এর আগে এনেছিলাম, খুব ভালো। তাই এবার তোমার দাদা ভাই দুটো নিয়ে এসে, আমি তো বললাম দুটো আনলা কেন, এখন তো মানে সম্ভব হয়ে ওঠে না, সোনামা রয়েছে, চাইলেই তো যেতে পারবো না শপিং করতে, নিয়ে আসতে আরও বেশি করে। তো সেটাই বললো, হ্যাঁ ভুল হয়ে গেলো, আর আনলে ভালো হবে। বললাম ঠিক আছে, পরে দুটো অনেক চলে যাবে। আর একটা জিনিস এনেছে দেখি, মানে ছেলে মানুষ হয়ে কি জানি কি মনে হয়েছে, দেখো এই স্পুনটা, হ্যাঁ না, এই যে স্পুনটা এনেছে, এটা কিন্তু বিশাল মানে শক্ত, বিশাল ভারী। দেখো না ভারী, দেখো দেখে মনে হচ্ছে হালকা, কিন্তু বিশাল ওয়েট, অনেক ভারী। আর এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা ফ্রাইড রাইস, পোলাও এগুলো তোলার জন্য। আর এই দেখো এই জিনিসটা স্মার্ট বাজার থেকে কিনে এনেছে। আর এখন আমি একটু ঘরটা মুছবো, ঘর বারান্দাটা একটু ভালো করে মুছবো, জল এনে নিয়ে অনেক বেশি করে, কারণ বারান্দাও মুছবো, তো বারান্দাটা সবসময়। এই তো মাম্মা, আসো আসো। আমি ভেবেছিলাম একটু ঘরটা মুছবো বিকেলবেলা, কিন্তু তখন আর পারিনি মুছতে। তাই তোমাদের দাদাভাই এখন সোনামাকে রাখছে, আরও জেগেই রয়েছে, খেলা করছে ওর সঙ্গে, আর সেই সুযোগে আমি ঘরটা বারান্দা ভালো করে মুছে নিচ্ছি। বারান্দাটাও কিন্তু আমাদের অনেকটাই বড়, আর অনেক জিনিসপত্রের জন্য একটু অসুবিধা হয় মোছামুছি করতে, তবে রাত হলেও করে নিলাম। আর তারপরে জলের বোতলগুলোতে জল ভরে ঘরে রেখে দিচ্ছি, কারণ এসি চললে পরে জলটা ঠান্ডা হয়ে যায়। আমরা তো শনিবারে গেছিলাম কলকাতার একটা টেস্ট করানোর জন্য, তার সঙ্গে ডাক্তার দেখানোর জন্য। আর তোমরা জিজ্ঞাসা করছিলে কোন ডাক্তার দেখাতে গেছিলাম কলকাতা। প্রফেসর ডক্টর নীতিশ চন্দ্র কর্মকার, তো উনি কলকাতা হার্ট ক্লিনিকে বসেন, তোমাদের এর আগের দিন অনেক ব্লগই জানানো হয়েছিল। তো মাঝে তোমরা একজন কমেন্টও করেছিলে যে তোমরা বলেছিলে যে কলকাতা আসবে না, অন্য জায়গায় দেখাচ্ছ। তো হ্যাঁ, সত্যি আমরা সেটা ভেবেছিলাম, কিন্তু তারপরে আবার আরও অনেকজনের কাছ থেকে মানে সাজেশন নেওয়ার পরে মনে হলো যে না, কলকাতাতেই বেটার। অবশ্যই কলকাতাতেই সবসময় বেটার, তারপরেও কলকাতার থেকেও আরও বেটার বাইরে কোথাও দেখানো, বেঙ্গালুরু বা আরও জায়গায়, বিভিন্ন জায়গায়, যেমন বাইরে বেলু, বেঙ্গালুরু, এইসব জায়গায় দেখানো আরও বেশি ভালো। কোথায় গেছিলাম, ডাক্তার দেখালাম। তোমাদের এর আগের দিনের ভিডিওতে আমরা শেয়ার করেছি যে আমরা কলকাতা যাচ্ছি, কলকাতার জার্নিটা, ডাক্তার দেখানোটা, নার্সিংহোমটা, এগুলো তোমাদের শেয়ার করেছি। বাট অ্যাকচুয়াল বর্তমানে এখন পাপড়ির মানে শারীরিক কী কন্ডিশন, ডাক্তার দেখে কি বললো, কলকাতা আমাকে যেহেতু কৃষ্ণনগর থেকে এমার্জেন্সি বললো যে কলকাতাতে ডাক্তার দেখাও, কলকাতায় ট্রান্সফার করলো, যে কলকাতা ভালো কোনো একজনকে দেখাও, তার সেকেন্ড ওপিনিয়ন নাও, নেওয়ার পরে তুমি দেখো কি বলে তারা, তারপরে তুমি এখানে আসো, দেখো। তো ওখানেও করাতে পারো অপারেশন। তো শুধু তোমাদের একটা কথা আগেই বলে রাখি, শুধু যদি পাপড়ির গলব্লাডার স্টোনের সমস্যা থাকতো তাহলে এতদিন হয়তো অপারেশন হয়ে যেত। তো শুধু তাই নয়, পাপড়ির যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে জটিল থেকে জটিলতর একটা সমস্যা। সেটা হচ্ছে খুব মানে বলতে পারো একটু ভয়েরই ব্যাপার।
কারণ পাপড়ির যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে পিত্তনালী। ওই পিত্তনালীটা ওর ডাইলেটেড হয়ে রয়েছে, মানে বড় হয়ে রয়েছে। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের, একটা নর্মাল সুস্থ মানুষের যতটা থাকে তার থেকে পাপড়ির অনেকটাই বেশি রয়েছে, ওটা ফুলে রয়েছে। তো এটা একটু চিন্তার বিষয়, কি ব্যাপার, নালী কেন ফুলে যাচ্ছে। নালী এবং যেই শিরাগুলো, ছোট ছোট শিরাগুলো থাকে যেগুলো আর কি লিভারের মধ্যে ঢুকেছে, তো সেইগুলো ফুলে, মানে ধরো কি হয়, একটা পাইপ যেখানে একটা প্রচণ্ড একটা প্রেশার আছে, জলের প্রেশার আছে, তো একটা জায়গায় যদি কোনো স্টোন বা একটা পাথর বা কিছু দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া যায় বা চেপে ধরা হয়, দেখবা যদি পাতলা পাইপ থেকে জলের প্রেশারে পাইপটা ফুলে যায়। তো ওর ক্ষেত্রেও ওরকমই একটা জিনিস হয়েছিল, আমরা জানতাম না। তো সেটা কি হয়েছিল, যখন রিপোর্ট করানো হলো, রিপোর্ট করানোর পর কৃষ্ণনগরে যখন ডাক্তার ডাক্তার প্রণব কুমার ঘোষ, ওনাকে যখন দেখাচ্ছিলাম, উনি কিছু রিপোর্ট দিলেন। সেই রিপোর্টগুলোতে ধরা পড়লো এই ঘটনা, যে কিছু একটা সমস্যা হয়েছে, মানে শুধু গলব্লাডার স্টোন না, তাছাড়াও কিছু একটা সমস্যা আছে। তখন আমরা জানি না যে কি হয়েছে। এমআরআই করলাম কৃষ্ণনগর সুরক্ষা থেকে। এমআরআই রিপোর্টে দেখা গেল পিত্তনালী যেটা রয়েছে ওটা 10 mm মতন মানে চওড়া হয়ে রয়েছে, যেটা মানে স্বাভাবিক না, মানে অস্বাভাবিক, স্বাভাবিকের থেকে বেশি। তো এইটা কেন, নালীটা কেন ফুলে রয়েছে, কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। তাহলে কি নালীর মধ্যে পাথর আছে? কিন্তু পাথর আছে কিনা নালীর মধ্যে সেইটা এমআরআইতে ক্লিয়ার করছে না। মানে নেক্সট দিন যখন কৃষ্ণনগরে এমআরআই রিপোর্টটা স্যারকে দেখালাম, তো উনি বললো যে এইটা কেন হচ্ছে, তাহলে এক কাজ করো, তুমি কলকাতাতে যাও, কলকাতাতে গিয়ে এইটা করো, মানে এই এন্ডোস্কোপিটা করাও, এন্ডোস্কোপিটা করিয়ে দেখো কি কন্ডিশন, কি আছে না আছে। ঠিক আছে, এবার এন্ডোস্কোপি করার পর যদি দেখা যায় যে ভিতরে মানে পাথরটা রয়েছে, তাহলে তো ERCP করে সেই জিনিসটাকে বের করে দেবে। আর সেটা যদি না হয় তাহলে ফিরে এসে গলব্লাডার স্টোনের অপারেশনটা করলেই হয়ে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়ে যে কলকাতা যাব, কলকাতা দেখালাম, কলকাতা গেলাম হার্ট ক্লিনিকে, অনলাইনে বুক করলাম স্যারকে। তো ওখানে গেলাম, দেখালাম। স্যার ওখানকার যে মানে প্রফেসর ডক্টর নীতিশ চন্দ্র কর্মকার, ওই স্যার খুবই ভালো মানুষ, অত্যন্ত মানে এত ভালো একজন মানুষ, এত ভালো ব্যবহার, আমি কি বলবো, জাস্ট মুগ্ধ হয়ে গেছি যে মানুষ এত ভালো, এত সুন্দর মানে ব্যবহার করে ডাক্তারবাবু। তো শিক্ষার তো একটা অবশ্যই গুণ আছেই। ওখানে গেলাম, ওনাকে দেখালাম, দেখানোর পর এতটা স্যাটিসফাই হলাম কি বলবো। এবার তোমাদের বলি, ডক্টর নীতিশ চন্দ্র কর্মকার রিপোর্টগুলো নিল, রিপোর্টগুলো দেখলো, দেখার পর বললো যে আচ্ছা তাহলে এক কাজ করো, উনি যে এন্ডোস্কোপিটা দিয়েছে সঙ্গে আরেকটা কি বললো, তো এটা একটু কস্টলি হবে। আমরা যেটা ভেবেছিলাম যে ওটা হয়তো 2-3 হাজার বা 4,000 5,000 মানে হাইয়েস্ট, যেটার মধ্যে ওই রিপোর্টটা লাগবে। তো ডাক্তার বললো কিন্তু একটা কস্টলি এই এটা পরীক্ষাটা। তো আমরা জিজ্ঞাসা করলাম, তো বললো যে মিনিমাম 25,000 টাকা তো লাগবেই এটা, এই পরীক্ষাটা করতে। তো তারপরে ডাক্তার বললো যে এখনই আমি অতদূর যাচ্ছি না, ঠিক আছে, তার আগে তুমি এক কাজ করো। উনি সঙ্গে সঙ্গে ওনার ওই হার্ট ক্লিনিকেরই পাশের একটা নিউ বিল্ডিং আছে, সেখানে ফোন করলেন, ফোন করে বললেন যে ডাক্তার আছেন এখন, যে আমরা জাস্ট মানে শুনছি, বললো যে হ্যাঁ আছে। বলছে ঠিক আছে, আমি একটা পেশেন্টকে পাঠাচ্ছি, ওটাকে একটু এখনই একটা ইউএসজি করে দাও। পেশেন্টকে যখন উপরে তুলবে আমাকে ডাকবে, আমি যাবো। দেখ ইউএসজি যে ডক্টরবাবু এবং আমরা যে ডাক্তারকে দেখালাম, দুজনা মিলে ডিসকাস করলো, পুরো লাইভ দেখলো কি কন্ডিশন রয়েছে না রয়েছে। একটা সময় তো দুজন ডাক্তারবাবু ছিলেন, ডিসকাস করলেন, চেকআপ করলেন এবং সবকিছু ঠিকঠাকভাবে দেখছিল। এবং আমি শুনছিলাম, আমরা তো ডাক্তারি ভাষাটা বুঝবো না, তো মানে বিভিন্ন নাম বলছিল যে এটা এত সাইজ থাকা দরকার, তাহলে এটা এত ছিল। এমআরআই রিপোর্টে ডাক্তারবাবু এত আগে ছিল, তো এখন নেই, তো এখন এই সাইজটা আছে। তো এই ডিসকাসগুলো করছিল দুজন ডাক্তারবাবু মিলে আমাকে যখন ইউএসজিটা করছিল। গেলাম, যাওয়ার পর তো অলরেডি বুকের মধ্যে দুবুক করা শুরু হয়ে গেছে যে স্যার কি বলবে, কি দেখলেন, কি বলবে, কি করব, এন্ডোস্কোপি কি করতে হবে বা কি করতে হবে, কি কন্ডিশন আছে। তো যাওয়ার পরে স্যার তো এমনি নর্মালি হাসি মুখে সবসময় কথা বলেন, আমাদের পুরো ছবি এঁকে জিনিসটাকে বোঝালো যে পাপড়ির যে জিনিসটা হয়েছিল, নালীর মধ্যে যে পাথর আছে কি নেই, যে কারণে ওটা ফুলেছে, ওটা ফুলে 10 mm মতন হয়ে গেছিলো, তো সেটা কমে 3.8 mm হয়েছে, যেটা নর্মাল। হ্যাঁ, এইটা এতটা থাকে না, নর্মাল যেটা থাকে তোমার এখন বর্তমানে নর্মালের দিকেই আসছে। কিন্তু এইটা এই আগের এমআরআই রিপোর্টে দেখা ছিল 10 mm, তাহলে এতটা ডিফারেন্স কেন? তাহলে কি পাথরটা কি, যেখানে আমরা অনুমান করছি যে পাথরটা হয়তো বেরিয়ে গেছে। এমআরআইটা করেছো, তখন এমআরআই রিপোর্টে ওটা নেই এবং আমরাও এখন দেখতে পেলাম না কিছু। তার মানে তোমার ওখানে হয়তো স্টোন আটকে ছিল, যখন তোমার পেন হয়েছিল ওটা হয়তো সরে গেছে, তারপরেই তুমি রিপোর্টটা করেছো, কিন্তু ফোলা ভাবটা তখনও ছিল। এটা ডাক্তারবাবুর একটা ভাবনার আর একটা সাইড, যেটা ডাক্তারবাবুর মানে মনে হচ্ছে বেশিরভাগ। তাছাড়াও আরও একটা অপশন
অপশন রয়ে গেছে, যেটা ভীষণই চিন্তা, যেটার জন্য আমরা এখনও টেনশনে রয়েছি। সেকেন্ড একটা অপশন আর একটা কি হতে পারে, সেটা হচ্ছে আমার জন্মগত থেকেই ওই নালীগুলো ফোলা। তো সেটা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে খুব সমস্যা হবে। তো ওটাকে অপারেশন করতে হবে। এবং ডাক্তারবাবু বললেন যে ওই নালীটাকে কেটে পুরো ডাইরেক্ট করে কি করবে বলে কিছু বললেন। পিত্তাশয়টা তো মানে পিত্তথলিটা তো মানে কেটে ফেলে দেওয়া যায়, সবাই জানে, ওটার জন্য তেমন কোনো প্রবলেম হয় না। কিন্তু নালীগুলো তো সব ঠিকঠাক থাকে। কিন্তু সেইটা যদি হয়ে থাকে যে ওই নালীগুলো ফোলা আমার জন্মগতভাবে, যার জন্য প্রবলেম হবে, তাহলে পরে বললো ডাক্তারবাবু এটা তো একটা চাপের বিষয়, এটা হলে পরে একটা বড় অপারেশন করতে হবে, তাহলে বড়সড় অপারেশনের ব্যাপার। তাহলে ওই পিত্ত নালীগুলো সমস্ত কেটে লিভারের সঙ্গে একটা ডাইরেক্ট সেটিং করতে হবে, যেটা একটা বেশ বড় অপারেশন। হ্যাঁ, আমাদের যেটা বোঝালো, যেটা শুনে প্রচন্ড ভয় লাগছে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেন ওইটা না হয়, যে এটা আমার জন্মগত থেকেই এই জিনিসটা হয়ে রয়েছে, এটা যেন না হয়। কারণ মানে এমন যেন হয় ভগবান, পাথর ঢুকে ওরকম হয়েছিল, সেটা পাথর বেরিয়ে গেছে, তো এখন ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবু বললেন যে তুমি এখন এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই, এখন তুমি ওখানে গিয়ে ওই স্যারকে দেখিয়ে তোমরা মানে গল ব্লাডার অপারেশনটা করে নাও। ওইটা কি অবস্থা সেটা 6 মাস পরে আবারও একটা চেক আপ করব। তখন যদি দেখি যে নর্মাল তাহলে তো ঠিক আছে, আর যদি দেখি যে না ফোলা রয়েছে তাহলে তো ওটা একটা বড় অপারেশনের দিকে যাচ্ছি। তো ওইটা একটা সত্যি বড়ই অপারেশন। আর তাহলে ওইটা করলে কি আমাকে একদম মানে হাতে কেটে কেটে অপারেশন করবে? জানি না, হয়তো ওটা জানি না ওদের কি সিস্টেম আছে, হয়তো ওপেন সার্জারি করবে। তো এই নিয়ে একটা বিশাল চিন্তার বিষয় রয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে ঠিক হয়ে যায়, ওটা জন্মগত না হয়। তো বর্তমান অবস্থা এই রয়েছে, ও এখন ওষুধ খেয়ে রয়েছে। কালকে যাব আর ডাক্তারের কাছে ওই ইউএসজি রিপোর্টটা নিয়ে দেখাবো, তারপর আমরা অপারেশনের প্ল্যান করব। কলকাতা থেকে তো ওই স্যার বললেন যে খুব তাড়াতাড়ি অপারেশনটা করে নাও, কারণ আবার যদি ওই নালীতে পাথরটা চলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি সবসময় তাড়াতাড়ি অপারেশনটা করে নেওয়ার। দেখা যাক, এটাই আর কি চিন্তার বিষয়। জানি না কি হবে আর কি কি যে হয়ে রয়েছে। আর আমার না মাঝে মাঝে একটুখানি পেটেও ব্যথা করছে, মাঝে মাঝে একটু চিরিক করছে, একটু টান লাগছে মনে হচ্ছে। আমার সিজারের পরেও আস্তে আস্তে আমার ওই জিনিসটা হয়নি কখনো। মানে আমার একটা টেনশন হয় যে সেলাই পেকে গেল না তো, কিন্তু ওটা জানি না ওটা হলে ঠিক কেমন ফিল হয়। সমস্যাও না, আবার মাঝে মাঝে যেন একটুখানি একটা ঝলক দেয় আর কি। তো ওটা নিয়ে ভাবছি মানে কত যে সমস্যা, হাজার সমস্যা, কোন ডাক্তার ছেড়ে কোন ডাক্তার দেখাবো, এই হচ্ছে বিষয় এখন। তো আমার এখন ভয় লাগলেও এটাই মনে হয় যে যত তাড়াতাড়ি আমার গল ব্লাডার অপারেশনটা হয়ে যায় ততই ভালো, আমি সেটাই চাই এখন। আর দেখা যাক কালকে ডাক্তারবাবু কি বলে, আরও লেট করে, কারণ ডাক্তারবাবু যেটা বলবেন সেটাই হবে। মেডিসিন দিয়েছে আমাকে এখনও 7 দিনের, ওষুধগুলো খাচ্ছি। আর ডাক্তারবাবু কবে অপারেশনের ডেট দেয়, অবশ্য বলেছে যে এটা নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই গল ব্লাডার অপারেশনটা নিয়ে। দেখা যাক কালকে তোমাদের দাদাভাই যাবে, তোমাদেরকে নেক্সট ভিডিওতে সবই বলবো ডাক্তারবাবু কি বললেন।